আমার দেশের বাড়ি বগুড়া। আমি তো ভাবছিলাম যে বিএনপি ক্ষমতা আসলে আমরা ভালো থাকবো। এখন তো আমি না খেয়ে আছি। আওয়ামী লীগকে সবাই বলতাম স্বৈরাচার, কিন্তু এখন কি অবস্থা? এখন তখন তো খাইছি, এখন তো না খেয়ে বসে রয়েছি। প্রত্যেকটা পাম্পে খোঁজ নিয়ে দেখেন তেল আছে, প্রাইভেট ভাবে রাতের বেলা তেল দিচ্ছে। দেশের অবস্থা ভালো না, দেশ ভালো চলছে না। সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে পর্যন্ত বলছে যে দেশে নাকি তেলের কোনো সংকট নেই, যথেষ্ট মজুদ আছে। অথচ সংবাদ মাধ্যমে প্রকাশিত বাস্তবতা বলছে ভিন্ন কথা। করোনা কালের মতো সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বন্ধ হয়ে যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, সীমিত করা হতে পারে কর্মদিবস। অথচ শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমেরিকা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ক্রয়ের জন্য। সরকারের তেল নাই, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার ঝোল আছে, বলতেই হবে। সংসদে জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা একই সুরে বলে চলেছেন যে দেশে তেলের মজুদ পর্যাপ্ত, কোনো সংকট নেই। কিন্তু ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে পেট্রোল পাম্পে যে দীর্ঘ লাইন, সাধারণ মানুষের যে হাহাকার, তাতে বোঝা যায় যে সরকারি বক্তব্যের সঙ্গে প্রাত্যহিক জীবনের সংঘাত রয়েছে। করোনা মহামারীর সময়ের মতো পরিস্থিতি আবারও তৈরি হতে চলেছে বাংলাদেশে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সরকারি বেসরকারি অফিসের কর্মদিবস সীমিত করার পরিকল্পনা করা হচ্ছে। এমনকি কর্মকর্তাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে বসে কাজ করার ব্যবস্থায় পুনরায় চালু করার কথাও ভাবছে সরকার। আর ওদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমেরিকা গিয়েছেন সরকারি সফরে। শোনা যাচ্ছে সরকারি সফরের আড়ালে আছে আমেরিকা থেকে অস্ত্র কেনার দেন দরবার। গত 28শে মার্চ 5 দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটালের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে সরকারি বিবৃতির আড়ালে আসল উদ্দেশ্য সম্পর্কে সূত্রগুলো বলছে যে সেনাপ্রধান মার্কিন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন, যেখানে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সর্বোপরি অস্ত্র ক্রয় নিয়ে আলোচনা হবে। এবং সেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সংক্রান্ত কয়েকটি চুক্তি, বিশেষ করে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের চুক্তি করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সেই নির্দেশনামূলক চিঠিটি, যা তারেক রহমানকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে পাঠানো হয়েছিল, সেটা বাস্তবায়নই কি জেনারেল ওয়াকারের এই সফরের মূল উদ্দেশ্য কিনা, সে আলোচনা এখন জোরে সোরে চলছে। এই সফরের পটভূমি আরো বেশি তাৎপর্যপূর্ণ যখন দেখা যায় গত 26শে মার্চ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ পরিদর্শনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান 3 বাহিনী প্রধানকে বলেছিলেন তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চান। তার বাবা জেনারেল জিয়াউর রহমানের সেনা পরিবারের সন্তান হিসেবে তিনি সেনাবাহিনীর গুরুত্ব বুঝতে পারেন বলেও তিনি মন্তব্য করেছিলেন এবং তা টিভিতে, রিলসে মানুষ দেখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তার মানে এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। তারেক রহমানের এই বক্তব্যের মাত্র কয়েকদিন পরেই সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর নিঃসন্দেহে একটি কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের দিকে ইঙ্গিত বহন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তায় যা বলেছিলেন তা এই সফরের উদ্দেশ্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেয়। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছিলেন তিনি খুশি হবেন বাংলাদেশের নতুন সরকার আমেরিকার অস্ত্র কিনলে। ট্রাম্পের এই ইচ্ছা পূরণের জন্যই তারেক রহমান সেনাপ্রধানকে আমেরিকা পাঠিয়েছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। 2024 সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের সময়েও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5 দিনের সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। এবার তারেক রহমানের সরকার গঠনের পর এই সফরকে দক্ষিণ এশিয়ায় মার্কিন প্রভাব বলয় জোরদার করার কূটনৈতিক চেষ্টা হিসাবে দেখা হচ্ছে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমেই ভঙ্গুর হয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা এবং হরমুজ প্রণালী বন্ধের ঘোষণার পর বিশ্ব জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার সরাসরি
প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। বাংলাদেশের 62% জ্বালানি আমদানি নির্ভর। হরমুজ প্রণালী তেল এবং এলএনজি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। এই প্রণালীতে যে কোনো বিঘ্ন বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের উপর মারাত্মক প্রভাব ফেলে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরবরাহ সংকটের কারণে বাংলাদেশ দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আমদানি কমিয়ে স্পট মার্কেট বা খোলা বাজার থেকে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে, যেখানে দাম অনেক বেশি। যুদ্ধের কারণে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সরকার ইতিমধ্যে একগুচ্ছ কৃচ্ছ সাধনমূলক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে যে সব সরকারি সংস্থাকে জ্বালানি সাশ্রয়ের বিষয়ে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হবে। আলোচনায় থাকা পদক্ষেপগুলোর মধ্যে সাপ্তাহিক ছুটিতে বাড়তি একদিন যোগ করা, কর্মকর্তাদের সপ্তাহে 2 দিন ঘরে বসে কাজ করার সুযোগ দেওয়া, অফিসের কাজ দ্রুত শুরু করা বা কাজের মোট সময় কমিয়ে আনা এবং বিদ্যুৎ খরচ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনে নেওয়ার প্রস্তাব রয়েছে। গত 29শে মার্চ সরকারি কর্মচারীদের জন্য 11টি বিশেষ নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্দেশনায় দিনের বেলা প্রাকৃতিক আলোর ব্যবহার, এসি তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখা, ব্যবহার না করলে বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা এবং বিদ্যুতের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। প্রতিটি অফিসে এই নিয়মগুলো তদারকি করতে সরকার একটি ভিজিলেন্স টিম বা নজরদারি দল গঠন করবে বলেও জানা গেছে। জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতেও বিশেষ নজর দেওয়ার কথা বলেছে সরকার। অপ্রয়োজনীয় সরকারের ঋণ পরিহার করা এবং কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাবও টেবিলে রয়েছে। ওয়াকারের বাইরে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আপাতত 3 মাসের একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে। তবে পরিস্থিতি আরও জটিল হলে মধ্য এবং দীর্ঘমেয়াদী কৌশলে যাবে সরকার। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম স্বীকার করেছেন, পেট্রোবাংলা সতর্ক করেছে যে আগামী মাসগুলোতে গ্যাস সরবরাহ কমতে পারে, যা বিদ্যুৎ উৎপাদনে প্রভাব ফেলবে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ খাত ফার্নেস অয়েলের মতো ব্যয়বহুল বিকল্পের উপর নির্ভর করছে। পাশাপাশি দেশের সীমিত শোধন ক্ষমতার কারণে বেশি দামে পরিশোধিত জ্বালানি কিনতে হচ্ছে। এমন সংকটময় মুহূর্ত যখন দেশ জ্বালানি সংকটে নাকাল, সরকারের একাংশ সংসদে কোনো সংকট নেই বলে দাবি করছে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সেনাপ্রধানকে মার্কিন অস্ত্র ক্রয়ের আলোচনায় পাঠানো নিশ্চয়ই আলোচনার দাবি রাখে, তাই না? এই সফর অবশ্য এটাও নির্দেশ করে যে অর্থনৈতিক সংকট মোকাবেলার চেয়ে সামরিক শক্তি বৃদ্ধিতে সরকারের অগ্রাধিকার বেশি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদার করার এই কূটনৈতিক তৎপরতা বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে নতুন মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে চীন এবং ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে এই সেনাপ্রধানের আমেরিকা সফর নিশ্চয়ই কোনো পূর্ণ বদল আনতে পারে আমি বলে মনে করছি আমি। অন্যদিকে দেশের ভেতরে জ্বালানি সংকট তীব্রতর হচ্ছে, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, সরকারি অফিস আদালতে কৃচ্ছ সাধনের পরিকল্পনা করা হচ্ছে। তেলের দাম বৃদ্ধি, লোডশেডিং, পরিবহন সংকট, এসবের মোকাবেলা করতে গিয়ে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তেলের দাম বৃদ্ধি, লোডশেডিং, পরিবহন সংকট, এসব মোকাবেলায় মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। আর এমন সময়ে সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর এবং সম্ভাব্য অস্ত্র ক্রয় চুক্তি প্রশ্ন তুলছে যে সরকারের অগ্রাধিকার আসলে কিসে। দেশে তেল নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কিন্তু ঝোল আছে। সেই ঝোলেই ভাসছে বাংলাদেশের নতুন রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা, যেখানে বেসামরিক চাহিদার চেয়ে সামরিক সম্প্রসারণই বেশি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ কি কারোর সঙ্গে যুদ্ধ চালাতে চাচ্ছে? নাহলে এত অস্ত্র কেন কেনা হচ্ছে? আপনারা জানেন, আমি এক ভিডিও করেছিলাম যে ডক্টর ইউনূসের অবৈধ সরকারের আমলে 3 বাহিনী মিলে দেদার্স অস্ত্র কিনেছে বিভিন্ন দেশ থেকে, চায়না থেকে, আমেরিকা থেকে, তুরস্ক থেকে, বিভিন্ন দেশ থেকে। তাতেও পেট ভরেনি, আরও অস্ত্র কেনার জন্য আমেরিকা গেছে। বাংলাদেশের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক ভবিষ্যৎ এই অস্ত্র ক্রয় যে কতটা ঝুঁকিপূর্ণ করে তুলছে তা সময়ই বলে দেবে। তবে এটুকু এখনো স্পষ্ট যে সরকারের পক্ষে আর কোনো সংকট নেই বলেই সাধারণ মানুষকে বোঝানো সম্ভব হচ্ছে না।
সাধারণ মানুষ ঠিকই বুঝতে পারছে, কারণ তার জীবনের সংকট চলে এসেছে। চোখের সামনে সংকট শুধু দেখছে না, মানুষ নিজের জীবন দিয়ে উপলব্ধি করছে। আর এই সময়ে একটি সরকার যাকে বসিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের নামে, তারা অস্ত্র কিনছে। জেনারেল ওয়াকার অস্ত্র কিনতে আমেরিকায় গেছেন। ভালো থাকবেন সবাই।